গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দফতরে ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুজ্জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। হায়দার, ফায়ার সার্ভিস সদস্য নয়নের মরদেহ কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগেই তার নামাজে জানাজা এখানে অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ফায়ার সার্ভিসের ডিজি মহোদয় ছিলেন। এখন এই লাশটি এই সদর দপ্তর প্রাঙ্গণে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই লাশটি ফ্রিজিং গাড়িতে করে এখান থেকে তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই এখানে মূলত নিহতের স্বজনরা বিদায় বক্তব্য দিচ্ছিলেন। তারা এখানেও অভিযোগ করে বলছিলেন যে গত রাতে সচিবালয়ের সামনে যেই সড়ক দুর্ঘটনা ঘটেছে তখন এই নয়ন সেখানে কর্মরত অবস্থায় ছিলেন এবং আগুন নেভানোর কাজ করছিলেন। সেই মুহূর্তে সেই রাস্তাটির বন্ধ করে দেওয়া বা যানবাহন নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেই জন্যই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মূলত তারা স্বজনরা এই আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অভিযোগ করছিলেন। আমরা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এখানে ব্রিফ করবেন। আমরা সরাসরি যুক্ত হব সেই ব্রিফিংয়ে। তার আগে আমি বলে রাখি যে কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেল কলেজ মর্গে এই লাশের ময়নাতদন্ত হয়। এরপর সেখান থেকে লাশটি স্বজনদের বুঝে দেওয়ার পর লাশ ঢাকা মেডিকেল থেকে নিয়ে আসা হয় এই ফায়ার সার্ভিস সদর দপ্তরে। কিছুক্ষণ আগেই এখানে নামাজ জানাজা অনুষ্ঠিত হয়েছে। এখানে কিন্তু তার নিহতের সহকর্মীরা কান্না জড়িত কণ্ঠে এবং আবেগ যে বেদনা সেই কথাগুলো আমাদের কাছে শেয়ার করছিলেন। আমরা তার স্বজনদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে এই নয়নের বাবা মাও তার মৃত্যুর খবর ইতিমধ্যে শুনেছেন। তারা বলছিলেন যে এই পরিবারের একমাত্র ছেলে নয়ন মৃত্যুর খবর শুনে তারাও মূলত ভেঙে পড়েছেন। তারা এই ঘটনায় যেমন ট্রাক চালকের শাস্তি দাবি করেছেন, সেই সাথে স্বজনরা দাবি করছিলেন তার পরিবার যেন ঘুরে দাঁড়াতে পারে বা তাদের পরিবারের সহায়তার জন্য তার ফায়ার সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছেন। আমরা এখন আছি ফায়ার সার্ভিস সদর দপ্তরে। এখান থেকে লাশটি তার ফ্রিজিং গাড়িতে করে সরাসরি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে আমরা সবশেষ জানতে পেরেছি। তো আমরা এখন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের বক্তব্যে সরাসরি যুক্ত হচ্ছি। যে আজ শেষ রাত্রে মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন আমাদের ফায়ার ফাইটার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তার যেন কবর আযাব মাফ করেন এবং তার যেন বেহেশত নসিব করেন। এর বয়সও ছিল খুবই কম, 24 বছর বয়স, মাত্র 2 বছর যাবৎ চাকরি। তা আল্লাহ কাকে কোন সময় নিবে এক হুজুর বলতেছিল, কেউ বলতে পারেন না। আর আমরা জানি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। সে কর্তব্যরত অবস্থায় সে চলে গেছেন এবং তার মা বাবার যে কীরকম অবস্থা আপনারা সবাই বুঝতে পারতেছেন। তার একটা মাত্র ছেলে ছিল আর একটা এই আবার এই হলো ছিল সবচেয়ে ছোট। এই ছিল সিলেটে তার পোস্টিং ছিল, কিছুদিন আগে সে ঢাকা পোস্টিং হয়ে আসছে। স্পেশাল টিমের জন্য তাকে আনা হয়েছিল, কিন্তু সে খুবই ভালো ফাইটার ছিল, এই জন্য তারাই কিন্তু স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল। তা আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবর আযাব মাফ করেন, আল্লাহ যেন তার বেহেশত নসিব করেন। স্যার একটা প্রশ্ন উঠতেছে স্যার, যে যখন আগুন লাগে স্যার ওই জায়গাটা নিরাপত্তা না দিয়ে স্যার ট্রাক কেন স্যার ওই রাস্তায় গেল? একটা এটা ব্যর্থতা কিনা, আর একটা স্যার হচ্ছে যে আগুন নেভাতে স্যার 6 ঘন্টার সময় কেন লাগলো? এটা মানে আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। আর একটা জিনিস হলো যে আগুনের নিবারণে কোনটা কতক্ষণ লাগবে এটা তো আমরা এইভাবে বলতে পারবো না, আগুনের উপরে নির্ভর করে এবং এই যে ফায়ার ফাইটার যে গাড়িগুলি যাওয়া এগুলির উপরে অনেক সময় নির্ভর করে, পানির সরবরাহের উপরে নির্ভর করে, প্লাস অনেক সময় অনেক ধরনের থাকে, প্রতিবন্ধকতা থাকে, ওইগুলির উপর নির্ভর করে। বাট এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এবং 19টা ফায়ার ইউনিট কিন্তু একসাথে কাজ করছে। কাজ করার পরে এটা কিন্তু
কন্ট্রোলের ভিতরে আনছে। সূত্রপাতটা কিভাবে হয়েছিল? সূত্রপাতটা কীভাবে হয়েছে, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কীভাবে এবং কেন এই ভয়টা সংগঠিত হয়েছে। দুজন উপদেষ্টা ছাত্র আন্দোলনের দুজন উপদেষ্টা মানে সদস্য, প্রথম সারির সদস্য, তারা দুজন পোস্ট দিয়েছেন যে এটা হলো প্যাসিভ সরকারের কোনো ষড়যন্ত্র হতে পারে। আপনার কাছে কি এরকম কোনো কিছু মনে হয়? আমি ইনভেস্টিগেশনের আগে আমি কিছু বলতে পারবো না, যেহেতু আমরা এখান থেকে ক্যাবিনেট ডিভিশনের ইনভেস্টিগেশন টিম করে দিছে। ইনভেস্টিগেশনের পরে আমরা এটা আপনার বলতে পারবো। সম্প্রতি তো স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপনও দেওয়া হচ্ছিল যেন সন্ধ্যা 5টার অফিস আওয়ারের পরে যেন স্বরাষ্ট্র সচিবালয় কেউ অবস্থান না করে। তারপরেও এই ধরনের ঘটনা এইটার ভিতরে তো কেউ শিশু তো 5টার পরে তো কেউ অবস্থা, এটা তো ঘটনাটা ঘটছে তো রাত সেই 1টার দিকে। ওই সময় তো ওই বিল্ডিংয়ে তো কেউ ছিল না। আপনারা জানেন ওইটা তো 3টা ফটো, 3টা ফটোই কিন্তু তালা দেওয়া ছিল। প্লাস প্রত্যেকটার যে প্রত্যেকটা ফ্লোরে যার যার মন্ত্রণালয় ওইটাও কিন্তু তালা দেওয়া থাকে, ওইগুলোও কিন্তু তালা দেওয়া ছিল। এটার ভিতরে কিন্তু একটা ফটো ভেঙে কিন্তু ফায়ার ফাইটাররা ভিতরে ঢুকছে। স্যার আপনি যেহেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধান স্যার, সেই জায়গা থেকে আপনার কাছে জানার আগ্রহটা স্যার, প্রাথমিকভাবে আপনারা কোনো ক্লু পেয়েছেন? প্রাথমিকভাবে আমরা ধরেন ওই হয় কি প্রাথমিক ক্লু আমি আপনারা একটা বললাম, পরে দেখা যায় ওইটা প্রমাণিত হল। এই জন্য আমার তরফ থেকে প্রমাণিত হওয়ার পরেও আমার মনে হয় বলাটা ভালো, যেহেতু আমি যদি এখানে একটা বলি আপনি সাথে সাথে কিন্তু স্বরাষ্ট্র উদ্ধৃতি দিয়া বলে ফেলবেন, কিন্তু আমি এই জন্য পুরাটা জানার পরে আমি বলবো। আর প্লাস এখানে ধরেন এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে, এখানে কিন্তু আমরা এক্সপার্টও রাখছি, এখানে এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে। আমরা তো ইন জেনারেল আমরা ই চোখে দেখতেছি, কিন্তু এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে। অ্যাকচুয়াল কীভাবে ঘটলো এটা আমরা অবশ্যই আপনাদের জানাবো, আমরা অবশ্যই জানাবো। এটা বলতে পারবো যে স্যার আমরা গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত কোনো সূত্রপাত সম্পর্কে কোনো কিছু জানতে পারি না। আপনার গণমাধ্যম না পেলে আমরাও জানতে পারিনি, বলবেন যে আমিও তো জানতে পারিনি এখনো। আপনারা যদি জানেন তো আমরা বলতে পারেন, বাট আমি তো জানতে পারি নাই দেখি আপনারা বলতে পারতেছি না। স্যার ঘটনাস্থলে আমরা সরাসরি ছিলাম গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে। সেখানে ফায়ার ফাইটার সোয়ানুজ্জামান নয়ন তার জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কথা বলছেন এবং তার আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী হায়দার আলী।